পিঙ্ক ফ্লাই অডিও মেনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাংলার বিভিন্ন স্বাদের গল্পের ডালি সাজিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। আমাদের আজকের গল্প গুপ্ত গহ্বর, লিখেছেন মিনু চক্রবর্তী। তবে এই গল্প শুরু করার আগে একটু দাঁড়ান। আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এখন পুরো 1000 সদস্যের পরিবার। 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার আনন্দে আমরা দর্শকের জন্য নিয়ে এসেছি একটা কুইজ কম্পিটিশন। গল্পের শেষে এই গল্প থেকেই থাকছে একটা প্রশ্ন। প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভাগ্যবান 3 জন বিজেতা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। ভাগ্যবান বিজেতার নাম ঘোষণা করা হবে রবিবার সন্ধ্যায় চ্যানেলের কমিউনিটিতে। তাহলে শুরু করি আমাদের আজকের গল্প। আজকে গল্প পাঠে প্রতদীপ এবং গল্পের সূত্রধার আমি আজ। শুনতে থাকুন মিনু চক্রবর্তীর কলমে গুপ্ত গহ্বর। 1950 সালের পর জমিদারি প্রথা বিলুপ্তির পর দোর্দণ্ড প্রতাপ জমিদার শিবনারায়ণ রায় মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন। ইংরেজদের কাছ থেকে পাওয়া রায় বাহাদুর উপাধি তার কাছে বিশাল অহংকারের ছিল। জমিদার বাড়ির অন্দরমহল সাজানো ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন গভর্নর জেনারেলের কাছ থেকে পাওয়া নানা রকম সুদৃশ্য ও দামি দামি উপহার সামগ্রী দিয়ে। প্রজাদের শোষণ করে নিজের জমিদারি সমৃদ্ধ করতে তার জুড়ি ছিল না। নিজের 2 ছেলে অশোক নারায়ণ ও অরূপ নারায়ণকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছেন, যদিও পরবর্তীতে তারা আর দেশে ফিরে আসেনি, বিদেশেই চাকরি করে সেটেল হয়েছে। এদিকে জমিদার শিবনারায়ণ তার জমিদারি খুইয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আরও অসুস্থ হয়ে পড়েন যখন সরকারি ট্রাস্ট থেকে লোক এসে তার বৈঠকখানায় সাজানো দামি উপহার সামগ্রী সরকারি বলে দাবি করে। শিবনারায়ণ তার উপহার সামগ্রী কিছুই ছুতে দেন না সরকারি লোকদের। সমস্ত দামি উপহার সামগ্রী আগলে নিয়ে বসে থাকেন বৈঠকখানার ঘরে, আর সারাক্ষণ ধরে বলতে থাকেন, এগুলো এগুলো আমার আমার আমি কাউকে দেবো না, কাউকে দেবো না। এগুলো জমিদার রায় বাহাদুর শিবনারায়ণের পাওয়া উপহার আমার। এগুলো যা 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 এখান থেকে যা। সরকারি ট্রাস্টের লোক ঘর ফাঁকা করে সব কিছু নিয়ে যায়। কিছুই করার থাকে না শিবনারায়ণের। ওর সব সময়ের সঙ্গী কানাইলাল সান্ত্বনা দেয় বাবুকে। কানাই শিবনারায়ণের ছোটবেলার সহচর। তখন শিবনারায়ণের বাবা জমিদার ব্রতনারায়ণ বেঁচে ছিলেন। ব্রতনারায়ণের ছিল খুব ফুলের শখ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর থেকে নানান রকমের ফুলের চারা এনে নিজের বাগান সাজাতেন। তার বাগানে যে কত রঙের গোলাপ ছিল তারই অত্যা নেই। ব্রতনারায়ণের শখের বাগানের মালি ছিল কানাইয়ের বাবা ফটিক। কানাইয়ের মা শিবনারায়ণের স্ত্রী অর্থাৎ গিন্নিমায়ের 5 মাস খাটত, আর কানাই হয়ে উঠেছিল শিবনারায়ণের ভালো মন্দ সকল কাজের সঙ্গী। কানাইয়ের মা বাবা অনেকদিন হলো মারা গেছেন, আর গিন্নিমাও। অত বড় জমিদার বাড়িতে এখন 2-1 কাজের লোক, আর কানাই ছাড়া কেউ নেই। দামি দামি জিনিসপত্র সব নিয়ে গেছে ট্রাস্টের লোক। খা খা করছে বিশাল বিশাল ঘরগুলো। সেসব ঘরে কথা বললে প্রতিধ্বনি হয়। কানাই সামলাতে পারে না দাদাবাবুকে। দাদাবাবুর মাথাটা মনে হয় বিগড়েছে, কেমন যেন অসংলগ্ন কথা বলে। বৈঠকখানা ঘরে রাখা কিছু মাটির মূর্তি পরম যত্নে আগলে রাখে। মাঝে মাঝে খুব জোরে হাসে। বড্ড অসহায় লাগে আজকাল কানাইয়ের। গিন্নিমার কথা খুব মনে পড়ে। এখন যদি গিন্নিমা থাকতেন। সেদিন বৈঠকখানা ঘরে চিৎকার করে হাসছিল দাদাবাবু। বাইরে থেকে সেই হাসির শব্দ বিকট শোনাচ্ছিল। কানাই দৌড়ে আসতেই দাদাবাবু বলল,
কানাই, ওরে কানাই, দেখ দেখ, ওরা সব নিয়ে গেছে। কিন্তু আসল জিনিস নিতে পারেনি। নেবে কি করে? তার হদিশই তো সরকার জানে না, আর জানলেও নিতে পারবে না। পাহারাদার আছে। কি মজা, কি মজা। বলে বাচ্চা ছেলের মতো হাততালি দিতে লাগলেন অমন দোর্দণ্ড প্রতাপ জমিদার। দেখে চোখে জল চলে এলো কানাইয়ের। অশোক ও অরূপ দুই ভাই থাকে লন্ডনে। নায়েব প্রমোদ চৌধুরী টেলিগ্রাম পেয়ে চলে এসেছে গ্রামে। খুব চিন্তিত তারা। বড় বউ অর্থাৎ অশোকের বউ আসেনি, অরূপের বউ লালিমা সাথে এসেছে। ও এসেছে যতটা না শ্বশুরমশাইয়ের কারণে, তার থেকে বেশি নিজের ছোট ভাই সমীরের কারণে। বছর পাঁচেক আগে সমীর অর্থাৎ সমু এসেছিল ইন্ডিয়াতে। ওর আঁকার শখ। মাঝে মাঝে পাগলের মতো বেরিয়ে যেত দেশ থেকে দেশান্তরে নিজের রং, তুলি, ইজেল, ক্যানভাস নিয়ে। নানা দেশের অনেক পুরস্কারও ওর ঝুলিতে। ইন্ডিয়ায় কখনো আসেনি। আসলে ইন্ডিয়ায় ওদের জানাশোনা এমন কেউ ছিল না যার সূত্র ধরে আসবে। অথচ ইন্ডিয়ার প্রাকৃতিক সৌন্দর্য নিজের ক্যানভাসে ফুটিয়ে তোলার শখ ওর বহু দিনের। সুযোগটা এসে গেল যখন ওর দিদি লালিমা অরূপকে বিয়ে করল। দিদির শ্বশুরবাড়ির সূত্র ধরে এই জমিদার বাড়িতে এসেছিল সমীর। উঠোনের ওই গাছতলায় ইজেল পেতে নাকি অনেক ছবি এঁকেছে। তারপর নাকি তল্পি তল্পা নিয়ে কোথায় হাঁটা দিয়েছে কেউ জানে না। এমনই খবর জানত লালিমা। অরূপকে বলতেই ও অবাক হয়ে বলল, এই এত বছর বাদে কোথায় খুঁজবো সমুকে? হ্যাঁ, কোথায় পাবো ওকে? আর এখন এমনিতে বাবাকে নিয়ে ব্যস্ত, সমু সমু করে মাথা খেও না। লালিমা নিজের মতো করে অনুসন্ধান করতে থাকে। গাঁয়ের একটু বয়স্ক লোকদের জিজ্ঞেস করে সমুর কথা। একদিন কানাই কাকাকে জিজ্ঞেস করতে হবে সমু এখান থেকে যাওয়ার সময় কোথায় যাবে সেটা বলে গেছে কিনা। কানাই কাকা এখানে বাবাকে নিয়ে ব্যস্ত। অশোক ও অরূপ শহরে গিয়ে বাবাকে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে এলো। এদিকে অশোক আর অরূপ এসেছে শুনে নায়েব প্রমোদ চৌধুরী এসেছেন ওদের সাথে দেখা করতে। কত ছোট দেখেছেন ওদের। নায়েব কাকা কেমন আছেন? জিজ্ঞেস করল অরূপ। প্রমোদ বললেন, আমি তো বাবা ভালোই আছি, কিন্তু তোমাদের মা কেমন আছেন? এবার ওনাকে আনলে পারতে তো। বড় লক্ষ্মীমন্ত ছিলেন আমাদের গিন্নিমা। কি মা আমাদের কাছে? অশোক অবাক হয়ে জিজ্ঞেস করল। অরূপ বুঝল নিশ্চয়ই কোনো রহস্য আছে। দাদার কথার খেই ধরে সামলে নিল। হ্যাঁ, ওই আমাদের কাছে তো ভালোই ছিলেন, কিন্তু ওই বছর বছর 3 হলো মারা গেছেন। নায়েব কাকা দুঃখ প্রকাশ করলেন। তারপর আরও 2-4টে এটা সেটা গল্প করে চলে গেলেন নায়েব কাকা। নায়েব কাকা চলে যেতেই অরূপ কানাইকে ধরল। এই কি ব্যাপার বলো তো কানাই কাকা? নায়েব কাকা বললেন যে মা নাকি আমাদের সঙ্গে থাক। কিছু বুঝতে পারছি না তো। মানে এদিকে 3 বছর আগে আমাদের টেলিগ্রাম করলে মা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমাকে দাদাকে আসতেও দিলে না, ওখানেই আমরা মায়ের শেষ কাজ করলাম। এখন আবার কি কি হচ্ছে এসব? কানাই সব শুনল। তারপর খানিকক্ষণ চুপ করে বসে থেকে বলল, আমি কি করে সব কথা বলি বলো তো? তোমরা সবটা শুনলে লজ্জা পাবে। অশোক বলল, বলো কাকা, আমরা শুনতে চাই। লালিমা এত বড় জমিদার বাড়ি কখনো দেখেনি। ও একাই ঘুরে ঘুরে দেখছে। দোতলায় ওঠার সিঁড়ির মুখে বিশাল বড় একটা তৈলচিত্র টাঙানো। ওর শাশুড়ি মায়ের। কি জীবন্ত ছবিটা! লাল পাড়, সাদা শাড়ি পরনে, গা ভর্তি সোনার গয়না। ভালো করে দেখতে গিয়ে ও নজরে পড়ল ছবিটার ডান দিকের কোণের ছোট্ট সিগনেচারটা।
সমীর এঁকেছে ছবিটা। আনমনেই ছবিটা ছুঁয়ে নিজের ভাইকে অনুভব করল লালিমা। রান্নার রমলা মাসি দেখে বলল, পেন নাম করো গো বৌমনি, তোমার শাউরি মা বড্ড ভালো মানুষ ছিলেন গো। কি হয়েছিল ওনার? তোমাদের বাড়ি কেউ তো মারা গেলেন। রমলা মাসির কথায় খুব অবাক হয় লালিমা। শাশুড়ি মাকে তো কোনোদিন দেখেই নেই। ও তো নিজের ভাইয়ের ছোঁয়া আছে বলে ছবিটা ছুঁয়ে দেখছিল। রমলা মাসি লালিমাকে প্রশ্নটা করে উত্তরের অপেক্ষা না করেই রান্নাঘরে ঢুকে গেল। হয়তো উনুনে কিছু বসিয়ে এসেছে। লালিমা নিজের ঘরের দিকে আসতেই শুনতে পেল কানাই কাকার সাথে অরূপ আর অশোক কি নিয়ে যেন আলোচনা করছে। দরজার এপাশে কান পাততেই শোনা গেল কানাই কাকার গলা। শোনো, তবে তোমাদের বাবা ছিলেন একজন লম্পট জমিদার। আশেপাশে 4-5টা গায়ের উঠতি বয়সী মেয়েগুলোকে তুলে এনে তাদের সাথে। চুপ করে যায় কানাই কাকা। অশোক বলে, তুমি বলো কাকা। কানাই কাকা বলে, তবে সবটাই হতো খুব গোপনে। এক এক দিয়ে এক একটা মেয়েকে আনা হতো। গরিব ঘরের মেয়ে। প্রথমে তারা কিছুতেই বিছানায় যেতে রাজি হতো না। তারপর তাদের গয়না লোভ দেখানো হতো। কেউ কেউ লোভে পড়ে স্বেচ্ছায় বিছানায় যেত, আবার কারোর সাথে জোর জবরদস্তি চলত। সেই সব মেয়েদের দাদাবাবু নিজেই পাত্র খুঁজে বিয়ের সব খরচ দিয়ে বিয়ে দিতেন। সকলে ধন্য ধন্য করতো একেবারে। সেসব মেয়েরা এবং তাদের পরিবার কখনোই মুখ খুলত না। তোমাদের বাবা বলতেন তার প্রসাদ না হলে নাকি মেয়েরা শুদ্ধ হয় না। এমনই একদিন ওই পূব পাড়ার দিনু ঘোষের মেয়েকে নিয়ে যখন দাদাবাবু গোপন ঘরে মেয়েটিকে প্রসাদ করার তোড়জোড় করছেন, কোথা থেকে যেন খবর পেয়ে সেখানে হঠাৎ করে গিন্নিমা উপস্থিত হন এবং মেয়েটিকে বাঁচান। এই নিয়ে দাদাবাবুর সাথে গিন্নিমার তুমুল ঝগড়া হয়। মুখের খাবার কেড়ে নেওয়াতে দাদাবাবু প্রচণ্ড রেগে যান। গিন্নিমার সাথে ঝগড়ার চরম মুহূর্তে দাদাবাবু আচমকাই একটা চড় মেরে বসান গিন্নিমাকে। বেকায়দায় লেগে এক চড়েই গিন্নিমা শেষ। লোকের জানাজানির ভয়ে রাতের আধারে আমি আর দাদাবাবু মিলে ওই গোলাপ বাগানের মাটির নিচে পুঁতে দিয়েছিলাম গিন্নিমাকে। আর এখানে প্রচার করে দিয়েছিলাম গিন্নিমা বিদেশে ছেলে মেয়েদের কাছে চলে গেছে। লালিমা সবটা শুনে বুঝল কেন রমলা মাসি ওকে এমন অদ্ভুত প্রশ্নটা করেছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই কানাই কাকা চুপ করে গেল। লালিমা বুঝল কানাই কাকা এই কথাগুলো ওকে জানতে দিতে চায় না। সেই সব নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। যে শাশুড়িকেও কোনোদিন চোখের দেখা দেখলই না, তার মৃত্যু নিয়ে অযথা কৌতূহল দেখানোর কোনো মানে হয় না। ওর চিন্তা শুধু ওর ভাই সমীরকে নিয়ে। পৃথিবীর কত দেশেও ঘুরেছে, কিন্তু দেরি করে হলেও লন্ডনে ফিরেছে। সেই ভাই ইন্ডিয়াতে এসে নিখোঁজ হয়ে গেল। এই নিখোঁজ হওয়ার পেছনে ওর শ্বশুর মশাইয়ের কোনো হাত ছিল না তো? এরা যেমন লোক, তাতে এদের দ্বারা অনেক কিছুই করা সম্ভব। এই কথাগুলো যত ভাবছে তত মনে মনে অস্থির হয়ে উঠছে লালিমা। অরূপকে বলে কোনো লাভ নেই। ও সমীরের কথা ভাবছেই না। বললে বলছে, ধুর, এক কথা। আরে তুমি তো জানো তোমার ভাই চিরকেলে যা যাবার। জানো, শুধু শুধু আজে বাজে চিন্তা করছো। দেখো গিয়ে কোন দেশে গিয়ে এখন ঘাটি গেড়ে বসে আছে। শুধু শুধু চিন্তা। আর আর ও কোথায় গেছে না গেছে এখানে কাউকে বলে যায়নি। তুমি তো শুনলে নাকি? বারবার তো শুনছো। সুতরাং নিজের মতো করেই খোঁজ চালাচ্ছে লালিমা। সেদিন রমলা মাসিকে জিজ্ঞেস করেছিল সমীরের কথা। ও, সৌমিক দাদা বাবু তোমার ভাই? বড় ভালো মানুষ ছিলেন গো। সারাদিন ধরে কেবল ছবি এঁকে যেতেন। আর তো বলা মানুষ ছিলেন খুব। যেদিন চলে গেলেন, রাতের খাবার দিতে গিয়ে দেখি এক মানে কি যেন ভাবছেন।
পরদিন যে চলে যাবেন সেটা একবারও বললেন নে। পরদিন কানাই দাদাবাবুর মুখে শুনলুম সমীর দাদাবাবু নাকি চলে গেছেন। আর দেখো না, এমন আত্মবোলা লোক তোমার ভাই, যাওয়ার সময় নিজের জামা কাপড়ের ব্যাগটা পর্যন্ত নিয়ে যেতে ভুলে গেলেন, কেবল আঁকার জিনিসগুলো শুধু সাথে নিলেন। কানাইদা ওই ব্যাগ শুদ্ধ কাজের মেয়ে সুলতাকে দিয়ে দিল জানো। ও ছেলে এখন ওই জামা প্যান্ট উলুন পরে বেড়ায়। আমি আপত্তি করেছিলাম জানো বৌমনি, বলেছিলুম সমীর দাদাবাবু যদি আবার ফিরে এসে ব্যাগ চায় তখন কি করবে। কানাইদা বলেছিল সমীর দাদাবাবু নাকি লন্ডনে ফিরে গেছে, আর এদেশে আসবেননি। রমলা মাসির কথায় লালিমার সন্দেহ আরও একটু বেড়ে গেল। না, এত বছর পর এদেশে এসেছে যখন, আসল রহস্য উদ্ঘাটন করে তবেই ছাড়বে। রমলা মাসির বক্তব্যে এটা বুঝেছে, কানাই কাকাকে চেপে ধরলেই সবটা জানা যাবে, কিন্তু খুব বুদ্ধি করে এগোতে হবে, সহজে এরা মুখ খুলবে না। ওর শাশুড়ি মায়ের মতো হয়তো সমুকেও এরা মেরে গোলাপ বাগানে পুঁতে রেখেছে। সেদিন লালিমা সারা বাড়ি ঘুরে দেখছিল, হঠাৎ ওর নজরে আসে দক্ষিণ দিকের একটা দরজা। অনেক চেষ্টা করেও খুলতে পারে না দরজাটা, শেষে কানাই কাকার শরণাপন্ন হয়। খবরদার খবরদার, ওই দরজা খোলার চেষ্টা করবেন না বৌমনি, ওটা ওটা খুললেই বিপদ। সাবধান করে কানাই কাকা। কি বিপদ হবে কানাই কাকা? দরজার ওপারে কি আছে? এই সুযোগ, এখনই সমীরের কথাটা কানাই কাকাকে জিজ্ঞেস করতে হবে। তারপর কানাই কাকার চোখে চোখ রেখে বলল, দরজার ওপারে কি আমার ভাই সমীরকে মেরে পুঁতে রেখেছ কানাই কাকা? সত্যি করে বলো। বৌমনির এই দৃষ্টির সামনে হঠাৎ কানাই যেন কেমন চুপসে গেল। কাজের দোহাই দিয়ে প্রায় দৌড়ে বৌমনির দৃষ্টির বাইরে চলে গেল। লালিমা বুঝল এই দরজার ওপারেই সব রহস্যের সন্ধান মিলবে। অদম্য কৌতূহল চাপতে না পেরে অরূপকে বলে লালিমা, কি আছে গো দরজার ওপারে? আমরা তো জানি ওই একটা সুড়ঙ্গ আছে ওখানে, তাতে নাকি আমাদের পূর্বপুরুষদের অনেক গুপ্তধন রাখা আছে, শুনেছি আর কি এসব। কেন বলো তো? লালিমা খুব আগ্রহ নিয়ে বলে, আমি দেখব গুপ্তধন। অরূপ বলে, আমরা এই জীবনে দেখলাম না, উনি দেখবেন। এই রাখো। দেখনি তো কি হয়েছে, এবার দেখবে। এখন তো বাবা নেই, কে বারণ করবে তোমাদের? লালিমার কথায় যুক্তি আছে। অরূপ ঠিক করলো দরজাটা খোলা হবে। কানাই কাকার আপত্তি সত্ত্বেও খোলা হলো দরজাটা। দরজাটা খুলেই একটা ছোট ঘর, সেই ঘরের মেঝে দিয়ে সুড়ঙ্গ নেমে গেছে। লালিমা সেই ঘরেই ঢুকে আবিষ্কার করল এক কোণে রাখা কিছু রং তুলি উইজেল। সেখানে তখনও লাগানো ছিল একটা অসমাপ্ত জমিদার বাড়ির ছবি। লালিমা চিৎকার করে উঠল, সমু কোথাও যায়নি, ও এখানেই আছে। এই ছবিটা তার প্রমাণ। আমরা যখন মস্কোতে থাকতাম তখন সমু খুব ছোট, আমাদের ড্যাডি একটা জমিদার বাড়ির ছবি দেখিয়েছিলেন। সেই দিনও বলেছিল একদিন এমন সুন্দর একটা জমিদার বাড়ির ছবিও আঁকবে। ধুলোয় ধূসরিত ছবিটায় তখনও সব জায়গায় রং পড়েনি। তারপর কানাই কাকাকে অনুনয় করে বলে, বলো না কানাই কাকা, আমার ভাই কোথায়? ও কোথাও যায়নি, আমি জানি। ওর ইজেল ক্যানভাস ফেলে রেখে ও কোথাও যাবে না। কানাই চুপ করে আছে দেখে অরূপ বলে, সত্যি করে বলো কাকা, সমু কোথায়? কানাই এবার বলতে আরম্ভ করে, সমীরবাবু এখানে আসার পর আঁকা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যেদিন এই ছবিটা আঁকছিল সেদিন দাদাবাবু সমীরবাবুকে ছবিটার ব্যাপারে খুব প্রশংসা করেছিলেন। তারপর এ কথা সে কথার পর গুপ্তধনের কথা ওঠে। সমীরবাবু একবার এই গুপ্তধনকে চোখের দেখা দেখতে চান।
এই গুপ্তধনের ছবি আঁকবে বলেছিল সমীরবাবু। দাদাবাবু বলেন, এই গুপ্তধন দেখা অতটাও সহজ নয়। খুব শুদ্ধ হয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই গুপ্ত গহ্বরে ঢুকতে হয়। সমীরবাবু উত্তরে বলেছিল, আমি রাজি। এই কথাটা 5 গান করতে মানা করা হয়েছিল সমীরবাবুকে। ব্যাপারটা জানতাম শুধু আমি আর তোমাদের বাবা। পরদিন দাদাবাবু খুব ভোরে সমীরবাবুকে নিয়ে এখানে আসেন। সমীরবাবু স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ওনার আঁকার সরঞ্জাম নিয়ে এখানে উপস্থিত হয়েছিল। কথা হয়েছিল একবার গুপ্তধনের গহ্বরে প্রবেশ করে এসে এখানে ছবি আঁকবেন। তারপর তোমাদের বাবার নির্দেশে এসে দাঁড়ান ওই সুড়ঙ্গের মুখে। তারপর দাদাবাবু একটা মশাল ধরিয়ে দেন সমীরবাবুর হাতে এবং প্রবেশ করার নির্দেশ দেন ওই গুপ্ত গহ্বরে। এতক্ষণ চুপ করে শুনছিল লালিমা। আর ধৈর্য ধরে রাখতে পারছে না, চিৎকার করে বলে উঠল। তারপর অশোক আর অরূপ অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো সমীরের শেষ পরিণতি শোনার আশায়। কানাই কাকা খুব ধীরে আবার বলতে আরম্ভ করলো। তারপর তোমাদের বাবা ওই বিশাল জগদ্দল পাথরটা সুড়ঙ্গের মুখে চাপা দিয়ে হা হা করে হাসতে থাকেন আর বলেন, সমীর, তুমি যুগে যুগে আমার গুপ্তধনের পাহারাদার হয়ে থেকো কেমন? তোমাকে আমি যক্ষে রূপান্তরিত করলাম। তুমি না খেয়ে আস্তে আস্তে মরে যাবে, কিন্তু তোমার চোখ চিরকাল এই বিশাল ধন সম্পত্তি পাহারা দিতে থাকবে। এই জমিদারি হয়তো আমাদের থাকবে না, কিন্তু আমাদের বংশ পরম্পরায় অর্জিত ধন চিরকাল থেকে যাবে। কানাই কাকা এবার কাঁদো কাঁদো হয়ে বলল, বিশ্বাস করো দাদাবাবু যে এমন একটা কাণ্ড করবেন সেটা আমি স্বপ্নেও ভাবিনি। সমীরবাবুর মতো আমিও বিশ্বাস করেছিলাম যে দাদাবাবু হয়তো সত্যি সত্যি ওই গুপ্তধন সমীরবাবুকে দেখাবেন। তারপর কতদিন আমি এদিকে এলেই শুনতে পেতাম সমীরবাবুর কণ্ঠ। সুরঙ্গের পাথরটাকেও সরিয়ে দাও, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি আর কোনোদিন গুপ্তধন দেখতে চাইবো না। আমাকে বাঁচাও, আমাকে একটু জল দাও, জল দাও আমাকে, আমাকে একটু জল দাও, একটু জল। সব শুনে লালিমা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। আজই আমরা এই পাথর সরিয়ে গুপ্তধন উদ্ধার করব, আর তার সাথে সমীরের লাশটাও। আজকেও ঠিকানাই। না না, একদম না। ওই পাথর সরালেই বেরিয়ে আসবে গুপ্তধনের চক্ষ। সে কিন্তু কাউকে রেহাত করবে না। লালিমার এই কথা মানতে পারল না। সে বোঝালো অরূপকে, দেখো, এখনকার যুগে যক্ষ বা ভূত বলে কিচ্ছু হয় না। চলো আমরা পুলিশকে খবর দিই। পরদিন অনেক লোকজন নিয়ে পুলিশ এলো। উদ্ধার হলো বিরাট অঙ্কের ধন সম্পত্তি, আর উদ্ধার হলো দুটো কঙ্কাল, একটা গুপ্ত গহ্বর থেকে এবং আর একটা গোলাপ বাগানের মাটি খুঁড়ে। অ্যারেস্ট হলো কানাই কাকা দুটো মার্ডারের সহকারী হিসেবে কাজ করার জন্য, আর ওয়ারেন্ট ঝুলল জমিদার রায় বাহাদুর শিবনারায়ণ রায়ের বিরুদ্ধে। মেন্টালি সুস্থ হওয়ার অপেক্ষায় স্থগিত থাকলো সেই রায়। গুপ্ত গহ্বরের সমস্ত অর্থ অলংকার সব বাজেয়াপ্ত করল সরকার।
অরূপ, অশোক, লালিমা ফিরে গেল বিদেশে। শুনছিলেন মিনু চক্রবর্তীর কলমে গুপ্ত গহ্বর। গল্পে শিবনারায়ণের চরিত্রে ছিল পার্থ, অরূপ ও অশোকের চরিত্রে ছিল সমাপন, প্রথমের চরিত্রে ব্রতদীপ, কানাই ও সমীরের চরিত্রে আমি আর্য, রমলা মাসির চরিত্রে আলোকলতা, লালিমার চরিত্রে সুচিস্মিতা। হ্যাঁ, তো এবার আসি আমাদের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন হলো, গল্পে সমীর নীলিমার কে হন? প্রশ্নটা আরেকবার রিপিট করছি, গল্পে সমীর নীলিমার কে হন? গল্পটা যদি আপনারা পুরোটা শুনে থাকেন তাহলে এই প্রশ্নটা পারা স্বাভাবিক। তাহলে চটপট লিখে ফেলুন আপনার সঠিক উত্তর। যদি আপনিই হন সেই ভাগ্যবান বিজেতা, তাহলে কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে দারুণ কিছু উপহার। ভাগ্যবান বিজেতার নাম আমরা ঘোষণা করব চ্যানেলের কমিউনিটিতে রবিবার সন্ধ্যায়। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে আমি আর্য। সমগ্র পরিকল্পনায় সাতকাহন ও পিঙ্ক ফ্লাই প্রোডাকশনস। আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমাদের কাজ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন গল্পের আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী এপিসোডে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।